এই দেখুন, সামনে চিৎকার করছে যাতে আমি মিটিংটা করতে না পারি। মা ভাই বোনেরা আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কালকে এখানে র্যালি করে দেবো। আমি এই অসভ্যতামিটা করতে পারবো না। এটা খুব ইনসাল্টিং, এটা খুব হিউমিলিয়েশন। আমি আপনাদের নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমায় ক্ষমা করবেন, যদি পারেন ভোটটা আমায় দেবেন, আমার সিম্বল নাম্বার 2। বাট এর প্রতিবাদে আপনাদের কিন্তু ভোটটা দিতে হবে। আমাকে মিটিং করতে পর্যন্ত দিচ্ছে না। আমাকে মিটিং করতে আমি পারমিশন নিয়েছি অফিসিয়ালি, তাও। আচ্ছা, একে তো এক প্রকার রণভঙ্গই বলে, বা রণে ভঙ্গ দিয়ে পালিয়ে যাওয়া বা পলায়ন, তাই বলে না? কেন সেই প্রসঙ্গে আপনাদের সামনে আসবো আজকে। এখন এই বিষয়টাকে নিয়ে অনেক আলোচনা গতকাল রাত থেকে চলছে, এবং সেই সঙ্গে খুব ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। যে রাজনীতি এমনিতেই খুব সেন্সিটিভ একটি বিষয়, যেখানে মানুষের মন জড়িত থাকে, মনস্তত্ত্ব জড়িত থাকে, যাকে বলা হয় সেন্টিমেন্ট। আর সেখানে সেই সূক্ষ্ম এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গায় এমন এমন কিছু ঘটনা যুগ যুগান্তর ধরে ঘটে এসেছে, যা রাজনীতিতে যুগ পরিবর্তনকারী হয়ে দাঁড়িয়েছে। এবার এই ঘটনাটি কি সেই যুগ পরিবর্তনকারী ঘটনা হয়ে দাঁড়াতে চলেছে, সেই নিয়েই আজকে আপনাদের সামনে ছোট্ট দু চারটে কথা বলতে চাইছি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেখুন, বিষয়টির মধ্যে যদি একদম সাদা চোখে কিছু খুঁজতে যায় মানুষ, প্রথমেই যদি এইটাকে ধরে না নেওয়া হয় যে একজন রাজনৈতিক নেত্রী, তাকে আপনার অপছন্দ হতেই পারে বা পছন্দও হতে পারে, কাজেই তার কোনো রকম পক্ষ না ধরে যদি সোজা কথায় জিনিসটাকে বিচার করেন, তাহলে কি এরকম বিষয় উঠে আসে না যে অনেক ক্ষেত্রে আমরা ওই ছোটবেলায় মাঠে গিয়ে খেলতে গেলে বন্ধুদের সাথে যদি একটু তর্ক বিতর্ক হয় বা আম্পায়ারের ডিসিশন পছন্দ না হয়, তাহলে ওই উইকেট ব্যাট বল সব বগল দাবা করে নিয়ে বলতাম না যে আমি আর খেলবো না। অনেকটা সেরকম হলো না বিষয়টা? প্রথম প্রশ্ন হচ্ছে যে ওখানে বক্তৃতাটা দিতে গেছেন কে? যিনি ওখানকার বাসিন্দা, প্রথম কথা, ভবানীপুরের বাসিন্দা। তার থেকে বড় বিষয় হচ্ছে যার দীর্ঘ রাজনৈতিক জীবন আছে, এবং যিনি ওই ভবানীপুর কেন্দ্র থেকে এর আগে আগে জিতেছেন, বড় ব্যবধানে জিতেছেন, এবং এই মুহূর্তে তিনি ওই ভবানীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আর তার থেকে বড় বিষয়, তিনি 15 বছরের, মানে এখন বিদায়ী হতে পারে, কিন্তু 15 বছর ধরে রাজত্ব করা একজন মুখ্যমন্ত্রী। এক সময় যার কথায় হয়তো জাস্ট একটু বৈষম্যতার চোখেও এবার ধরা পড়ছে প্রশাসন এবং পুলিশের ক্ষেত্রে, যেগুলোকে তার কথায় সারা রাজ্যের, তার কথা ছাড়া গাছের পাতা নড়তো না, এই রকম পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল। তাহলে তিনি তার কেন্দ্রে, তার পাড়ায় দাঁড়িয়ে একটি সভা করছেন। এখন সেই সভা মানে রাজনৈতিক সভা, তাহলে সেই সভাটা যেখানে সারা রাজ্যের মানুষের নজর থাকবে, শুধু না সারা দেশের মানুষের নজর থাকবে, সেই সভাটাতে তিনি কি বললেন, সেই সভাতে কতটা লোক হলো, এগুলো তো দেখার বিষয় থাকবে, অবশ্যই থাকবে। তিনি যখন এই পদের একটা মানুষ, এবং আলোচনার মুখ্য বিষয়বস্তু, তার সমস্ত রকমের আলাপ আলোচনা, ওঠা বসা, চাল চলন, সবকিছু নিয়ে স্বাভাবিক আলোচনা হবে। তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন, তিনিও তাই করেছেন, এখনো তাই করেন। অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রীদের নিয়ে তিনি যা খুশি তাই বলে যান। কিন্তু প্রসঙ্গটা কিন্তু এখানে আমি সেইটা বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে আচ্ছা, একটা রাজনৈতিক সভাতে ধরে নিন
আপনি বক্তৃতা দিতে উঠেছেন, সেই রাজনৈতিক, আপনি একজন রাজনৈতিক নেতা ধরা যাক, বা এই পদের একজন ব্যক্তি, মাঝখানে সময়সীমাটা কবে? এক দফার ভোট হয়ে গেছে, আর এক দফা ভোটের মাঝখানে মাত্র 3 থেকে 4 দিন বাকি, এই রকম কিন্তু একটা প্রেক্ষিত বা পরিবেশ সেখানে রয়েছে। এই রকম জায়গাতে যদি সেই ব্যক্তি তার পাড়াতে, আবার মেনশন করছি, তার নিজের বাড়ির উঠোনে বলা যায়, যদি একটা সভা করতে যান, সেই সভাতে তার দলের যে সমস্ত কর্মী টর্মী আছে, নেতা টেতারা আছে, তারা সেখানে তিনি বক্তব্য রাখতে আসবেন, এটা আগে জানতেন না? এটা তো নিশ্চয়ই আগে জানতেন। পয়েন্ট 1। তাহলে তার সভার যে আয়োজন থাকে, সেই আয়োজক, যাদের বলা হয় আয়োজক কর্মকর্তা, তাহলে সেই কর্মকর্তারা জানতেন না যে ওখানে কি কি ধরনের ব্যবস্থা আছে? আমি তর্কের খাতিরে যদি ধরেই যে ওখানে আর একটা রাজনৈতিক সভার মাইকের আওয়াজ আসছিল, আমি তর্কের খাতিরে ধরে নি, যদিও আপনারাও দেখলেন, আমরাও দেখলাম, যদিও আমরা কখনোই বলবো না যে আমি ব্যক্তিগতভাবে ওই স্পটে উপস্থিত ছিলাম, বা সুধী দর্শক মন্ডলী অনেক দূর দূরান্ত থেকে যারা দেখছেন, স্পটে কেউ হয়তো উপস্থিত ছিল না। আমি সেই তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে ধরা যাক মাইকের আওয়াজ আসছিল, তাহলে তার যে দলের আয়োজক যারা ছিলেন, তারা আগে থেকে ইনফর্ম করতে পারতেন ওনাকে যে দেখুন এরকম, এখানে কিন্তু এরকম মাইকের আওয়াজ হচ্ছে, তার মানে তার কাছে ইনফরমেশন থাকতো। এবার যদি অন্য আর একটা প্রেক্ষিত দেখি, পয়েন্ট 2, সেটা হচ্ছে সাধারণ রাজনৈতিক ব্যক্তিত্ব, সেটা সে একদম নতুন রাজনীতিতে প্রবেশ করা হোক, বা আরো দীর্ঘকালের অভিজ্ঞ রাজনীতিক যদি হয়, তার ক্ষেত্রে তো ব্যাপারটা একটু আলাদা হবে। তিনি তো জানতেই পারেন এরকম প্রচুর জনসভা তিনি এর আগে করেছেন, সিপিএম আমলে করেছেন, বামফ্রন্ট আমলে করেছেন, প্রচুর জায়গায় তাকে এর আগে যখন বিরোধী রাজনীতি করতেন, তাকে বিভিন্ন রকম ভাবে তার জনসভায় অসুবিধা নিশ্চয়ই তৈরি হয়েছে, বা একটা জনসভা করতে গেলে কি কি ধরনের আশপাশের অসুবিধা থাকতে পারে অন্যান্য দলের তরফে, নিশ্চয়ই তার আন্দাজ আছে। প্লাস এর সঙ্গে যোগ করি এটা, যে একটি রাজনৈতিক ভোট, যেখানে যেখানে বিপক্ষ দল, বিভিন্ন রকম বিপক্ষ দল, তাদের সভা কর্মসূচি, বিরোধিতা, এগুলো থাকে, যেটা উনি এর আগে অতীতে করে এসেছেন একাধিকবার। তাহলে এই সমস্তটা মিলে তো একটা সভা হয়, এবং সেই অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তি তিনি নিশ্চয়ই জানেন যে ওই অসুবিধাগুলোকে পাত্তা দিতে নেই। তাহলে উনি ওইটাকে পাত্তা না দিয়ে, যদি উনি অতটাই ওনার মধ্যে কনফিডেন্স থাকতো, তাহলে উনি ওখানে বক্তব্যটা কন্টিনিউ করতে পারতেন, হোক না মাইকের আওয়াজ। এই মাইকের আওয়াজ আর বক্সের আওয়াজ নিয়ে আমি একাধিকবার এপিসোড করেছি, যে এই ডিজে বক্স মাইক লম্বা করে টাঙিয়ে দিয়ে এনার দলের বিভিন্ন রকম রাজনৈতিক অনুষ্ঠান, খেলা, মেলা, এই সমস্ত সারা রাত ব্যাপী চলেছে। বিভিন্ন জলসা, মাইকের পর মাইক আপনার বাড়ির জানলার পাশে ইচ্ছা করে বেঁধে দিয়ে, মানে বাড়িতে একটা অসুস্থ মানুষ থাক বা বাচ্চাদের পড়াশুনো থাক, কোনো কিছু তোয়াক্কা এনারা এই 15 বছর করেননি। তাহলে সেই মানুষগুলো মুমূর্ষু হয়ে এতদিন চুপ করে বেঁচে থেকেছে। তাহলে ওনার এই প্রসঙ্গটা ছেড়ে দিন, বাদ দিন, সমালোচনা ছেড়ে দিন ওই অংশটা। তাহলে উনি তো ওনার বক্তব্যটাকে কন্টিনিউ রেখে দিতে পারতেন। আচ্ছা, এইবার আসছি 3 নম্বর পয়েন্টে। উনি ওনার ওই বক্তব্যের মধ্যে দিয়ে, যেমন ভাবে ওটা নাকি বিজেপির সভা ছিল, তাতে তার অসুবিধা হয়েছে, উনি তাদেরকেই কাউন্টার অ্যাটাক করতে পারতেন, যাকে বলে বক্তব্যের মধ্যে দিয়ে উনি যেটা করে থাকেন, যা খুশি তাই বলতে পারতেন উনি। তাহলে সভাটা কন্টিনিউ হতো, মুখ রক্ষা হতো অন্তত। এই যে যারা বলছে যে ওখানে নাকি খালি চেয়ার ছিল প্রচুর, সেটা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন। এখন তৃণমূল কংগ্রেস হোক বা ওনারা হোক, ওনারা বলতেই পারেন যে ওই এই যে ছবিগুলো, এইগুলো এআই দিয়ে বানানো কিনা,
বলতেই পারেন তারা যে ফাঁকা সভা না, ওটা এআই দিয়ে বানানো ছবি, সে তো ওনারা বলতেই পারেন। কিন্তু সেখানে উপস্থিত যে সমস্ত মানুষজন আসল রিয়ালিটি কিন্তু তারা জানে। এবার আসছি 4 নম্বর প্রসঙ্গ। তাহলে এত কিছুর মধ্যে যখন এই অসুবিধাটা হলো, এই নেমে যাওয়াটা, ওনার ক্ষোভ প্রকাশ করাটা, সেইটা মনে পড়ে যাচ্ছে না ব্যর্থ ধর্নার কথাটা, যেখানে উনি ধর্নায় নিজেই বসলেন এই ধর্মতলা মেট্রো চ্যানেলের ওখানে। আমি এই এপিসোড থেকে সেই দিনই বলেছিলাম যে ধর্না, সিঙ্গুরের ধর্না দিয়ে ওনার উত্থান হয়েছিল, আর এই ধর্মতলার ধর্নায় ওনার পতন হবে। তা সেই ধর্নাটা 2-3 দিন চলার পরে যখন আর লোক হচ্ছে না, তখন ওনার দলেরই একটা বলতে হয় না যে আমি একটা গোসা করেছি বা কিছু করেছি, অন্য ঘরে গিয়ে আমি বসে আছি, আমি খাবো না। তাহলে পাশ থেকে, এটা বলেছিলাম আগে একটা এপিসোডে, যে পাশ থেকে আমারই কোনো একটা ভাই বোন কাউকে একটা বলতে হবে, দেখতে পাচ্ছি বাবা মা হয়তো ডাকছে না খেতে, তখন তাকে বলা যে এই তুই আমাকে একটুখানি ডেকে নিয়ে যা, আমাকে একটু বল যে আমি যেন গোসাটা ছেড়ে দিই। ঠিক সেরকম ভাবে ওনারই দলের একজন বলল যে ধর্না তুলে নিতে, তার অনুরোধে নাকি তিনি ধর্না তুলে নিলেন। সেই একটা বার্তা গেছিল। আবার মনে পড়ে সেই একটা সভা, যে সভাতে উনি বলেছিলেন যে কাদের নাম বাদ পড়েছে তারা হাত তুলুন। বলাতে হঠাৎ করে দেখা গেল সারা সভাপতি যারা আছে উপস্থিত সবাই হাত তুলে দিল, মানে উনি ডিলিটেড ভোটারদের নিয়ে মিটিং করে বেড়াচ্ছেন। এসআইআরে আপনাদের অনেকের নাম কেটেছে, এখানে যারা উপস্থিত আছে কার কার নাম কেটেছে একটু হাত তুলবেন। হ্যাঁ, এই ছবিটা ভালো করে তোলো তো, ভিডিও করো, এটাকে ভালো করে হাত তুলুন যাদের নাম কেটেছে। তাহলে ভোট দেবে কে? বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। এমনিতেই ওনার সভাতে লোক হচ্ছে না বলে সমস্ত দিক সব জায়গার মানুষ সেটা বুঝতে পেরে গেছে। অন্তত সব জায়গার মানুষ তার গ্রামে, তার শহরে এইটুকু সন্ধান অন্তত রেখেছে যে ওই সভায় আর কেউ যাচ্ছে না। কিন্তু এনার এই বাড়িতে বলা যায় উঠোনে যে সভা, সেই সভার এই হাল এবং ওনার ওই নেমে যাওয়া, এই আগামী ভোটে ওনার দলের এখনো অবশিষ্ট যেটুকু কর্মী টর্মী আছে তাদের আর মনোবল বলে কিছু থাকলো? কোনো কিছু অবশিষ্ট থাকলো যে নিজের পাড়ায় বক্তৃতা দিতে পারলো না? কে বক্তৃতা দিচ্ছে? উনি, মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাড়াতে তাকে নেমে যেতে হলো, আর দোষটা কার ঘাড়ে চাপিয়ে দিল? মাইকের ঘাড়ে বা অন্য দলের সভার কারণে। তার মানে উনি ওনার ওই জায়গাতে জনপ্রিয়তার জায়গায় যে সেই পরিমাণ জনপ্রিয়তা, সেই পরিমাণ ভিড় যদি হতো, উনি কি নেমে যেতে পারতেন? সত্যি যদি অত জনসমর্থন নিয়ে কাতারে কাতারে ভিড় ওখানে দাঁড়িয়ে থাকতো, প্রশ্ন হচ্ছে আসল 5 নম্বর প্রশ্ন, উনি কি নেমে যেতে পারতেন না নামতেন? আসল রাজনৈতিক প্রশ্ন। কাজেই একে যদি পতন বা পরিবর্তনের লক্ষণ না বলা হয়, তাহলে আর কোনটাকে বলা হবে? এক প্রকার উনি ওনার হার ঘোষণা করে দিলেন, আর যেখানে উনি বলেন 294 কেন্দ্রে উনিই প্রার্থী, তাহলে এই দ্বিতীয় দফায় যে কটা 142টা বেঁচে আছে, এক তো 152টা যেটা হয়ে গেছে মোটামুটি, উনি এত অভিজ্ঞ রাজনীতিবিদ, উনি বুঝতে পেরে গেছেন পরিণতি কি হয়েছে, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে সমস্ত কিছু। আর আগামী 142টা, ওইটাকে আমার বক্তব্যের ওই অংশটাকে যদি আপনি কাঁচি দিয়ে কেটেও দেন, আচ্ছা ঠিক আছে, ধুয়ে মুছে সাফ হয়নি, অন্তত এটা থাকে তো সামনের 142টা আসনের জন্য তার তো আরো বেশি ওই যাকে বলা হয় অনুপ্রেরণা। তা সেই অনুপ্রেরণা আজকে এই পলায়নের মাধ্যম দিয়ে কি বার্তা দিল?
সেটা এই 142টা আসন এবার সেটাও কি ধূলিসাৎ হতে চলেছে? সেই প্রশ্নটাই তো সাধারণ মানুষের মনে সবার মনে আলোড়িত হচ্ছে। আর এই সমস্ত রাজনৈতিক এই যে নেত্রীরা বা নেতারা, তারা ভাবেন মানুষের ঘরে কিন্তু মানুষ কিচ্ছু বুঝতে পারলো না, আমি যেরকম ভাবে প্রেক্ষিতটা তৈরি করে মানুষকে বোঝাবো মানুষ সেটাই বুঝে নিশ্চিন্ত থাকবে। কিন্তু না, আসল বোঝে মানুষ। তাই যুগে যুগে মানুষের ভোটে সরকার তৈরি হয়, যেটা এই 15 বছরে মানুষ ভোটও দিতে পারেনি। মানুষের ভোট উনি চিরকাল অস্বীকার করেছেন এবং সেই কারণে মানুষ আজকে ওনাদের পাশ থেকে হু হু করে সরে গেছে। আজকে ফাঁকা প্রান্তরে দাঁড়িয়ে আছেন উনি, যার জন্যে ওনাকে হয়তো নেমে যেতে হলো। আগামী দিনে পরিণতি কি সেটা তো পশ্চিমবঙ্গের মানুষের হাতে। মানুষ যাবে, আঙুলে কালি লাগাবে, নিজেকে প্রমাণ করবে ভোটার, সদর্পে এগোবে, বলবে আমি একজন ভারতীয় নাগরিক, এখানে আমি ভারতীয় সংবিধান, ভারতীয় জাতীয় পতাকাকে ভালোবাসি। এবং সেই সদর্পে এগিয়ে গিয়ে বুক ফুলিয়ে ইভিএম মেশিনে বোতামে সে চাপ দেবে অন্তত নিজের নাগরিক অধিকারকে প্রকাশ করবার জন্য। এবং সেটাই হবে আসল জনতার রায়। সেই রায় উনি বুঝে গেছেন কি হতে চলেছে। শুধু দর্শকবৃন্দ, আপনাদের অসংখ্য সমর্থন পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। এখান থেকে আপনাদের সকলকে শুভকামনা জানাই, সকলের মঙ্গল কামনা করি ঈশ্বরের কাছে। সকলের মঙ্গল হোক, শান্তিপূর্ণ ভোট হোক। আপনারা একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আপনাদের হাত খুলে লিখুন এবং লিখে সেটাকে একটু শেয়ার করুন, যাতে অনেক মানুষের মধ্যে আপনার বক্তব্যটাও ছড়িয়ে পড়তে পারে। আর এই অনেকে বলছেন শেয়ার বোতামটা কোথায়, একদম ওপরে একটুখানি সাইডে সরাবেন, দেখবেন একটা অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন মতো আছে, ওটাই শেয়ার বোতাম। আর নোটিফিকেশন মানে বেল আইকন যেটা, ওটাকে অন করে অল করে দেবেন, যাতে সব এপিসোডে কখন হচ্ছে এপিসোডটা সেটা আপনারা জানতে পারেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।